আজকে যখন বেলডাঙ্গা জলে তখন পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকে, পুলিশকে আমরা দেখি লাঠি আছে পুলিশের, কিন্তু সেই লাঠি চার্জ হয় না। জল কামান রয়েছে, সেই জল কামান ফায়ার হয় না। কাঁদানে গ্যাসের সেল আছে, কিন্তু সেই সেলটা ফাটে না। পুলিশ দাঁড়িয়ে ওদেরকে বোঝাচ্ছে, তর্কাতর্কি করছে বিক্ষোভকারীদের সঙ্গে, যারা বাস চালাচ্ছে, বাস ভাঙচুর করছে, ট্রেন লাইনে পাথর রেখে দিচ্ছে, তাদের সঙ্গে পুলিশ নাকি তর্কাতর্কিতে জড়িয়ে রয়েছে। সব ক্ষেত্রে কি একই অবস্থা? আমি জানি না, যে কিছু পরিসংখ্যান বলছে আসলে প্রশাসন থেকে শুরু করে এই সিভিক পুলিশ থেকে শুরু করে সর্বত্র নাকি এই একই ভাষায় বলতে হয়, কিছু বিন্যাস নাকি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তাহলে আসলে আইন কানুনটা কার হাতে চলে যাচ্ছে? অনেকেই বলছেন যে আমাদের ইতিহাস থেকে শেখা উচিত। আপনারা জানেন যে 1946 সালে যখন গ্রেট ক্যালকাটা কিলিং হয়, গ্রেট কেন বলে আমি জানি না, কিন্তু সেই ক্যালকাটা কিলিং এর সময়তে কিন্তু অনেক পুলিশ স্টেশনের পুলিশ অফিসারদের চেঞ্জ করে দেওয়া হয়েছিল, কারণ জানা ছিল যে এখানে ভয়ঙ্কর কিছু পরিকল্পনা চলবে বলে। ঠিক সেরকমভাবেই এখানেও আমলা থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, এমনকি সিভিক পুলিশ নিয়োগ থেকে শুরু করে প্রত্যেক জেলায় জেলায় সেখানকার লোকাল যারা পলিটিক্যাল নেতা, যাদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, সেখান থেকে শুরু করে তাদেরকে চিহ্নিত করা, মনোনয়ন করা থেকে শুরু করে সর্বত্র কি অদ্ভুত রকমভাবে আজ কোণঠাসা হয়ে পড়ছে হিন্দু। না হলে এই ভয়ঙ্কর পরিস্থিতি করার সাহস কি করে পায়? কি করে খবর যায়, কি করে ইনস্ট্রাকশন যায়, কি করে পুলিশ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে? আসলে আমরা বলছি না যে আমরা অনেক বড় ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, কিন্তু পায়ের তলার জমিটা বোধহয় আমাদের কাছ থেকে সরে গেছে, সরে যাচ্ছে ক্রমশ। অরিন্দমদা কি বলবেন? ঠিকই বলেছেন। বায়ুমণ্ডল যদি লঘু হয়ে স্থানচ্যুত হয়ে যায়, সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য হু হু করে পার্শ্ববর্তী হাওয়াগুলি যখন ঢোকে, সেটাকে ঝড় বলে, অনেকে আয়লা বলে। ঠিক তেমনি মানুষ যদি আজকে ঘুমে অচৈতন্য হয়ে থাকে, তাহলে প্রশাসন তখন শিথিল হয়ে যায়। কেন আজকে কথা বলছি? আপনাদের বোধহয় মনে আছে, সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরি মাত্র 10,000 মুসলিম নিয়ে এসে আমাদের 3 কোটি ভারতবাসীকে পদানত করেছিল। 3 কোটি। কেন? উই আর নট ইউনাইটেড। ঠিক। এই যে দুর্গাপুজোটা আমরা করে থাকি, দুর্গাপুজোর যে 10 হাত, তার মানে মাকে ডাকলেই উনি আমাদের আকাশ থেকে নেমে আসবে না। উই শুড বি ইউনাইটেড। ঠিক। এই যে ইউনাইটেড আমরা হিন্দুদের মধ্যে, আমার মনে আছে, আমার 30 থেকে 35 জন আত্মীয় বাংলাদেশে আছে। আমরা যখন বাংলাদেশ থেকে আমার বাবা চলে আসে, তখন 1947-এর সেই সময়টায় আত্মীয় পরিজন হিন্দু যারা ছিল, সমস্ত প্রপার্টি, যারা ঠাকুরদাদা তার বাবা থেকে পুকুর ছিল, আজকে জমি জায়গা ছিল, গরুর দুধ ছিল, তার কিছুদিন পরে ওটা এনিমি প্রপার্টি করে দেয়। এনিমি প্রপার্টি মানে আপনি আর ওই জায়গাটা পাবেন না। ঠিক। আর আমাদের এখানে যখন বাংলাদেশে আমরা দেখছি 32% ছিল, এখন 7% পৌঁছে গেছে। পাকিস্তান তো এখন 2% পৌঁছে গেছে, আর আমরা এখানে জামাই আদরে রাখছি। অনুপ্রবেশকারী বলতে আমরা বুঝেছি যে যারা অনুপ্রবেশ করে আমার দেশে সর্বনাশ করছে বেআইনিভাবে, তাদেরকে অনুপ্রবেশকারী বলা হয়। কিন্তু আপনি আমাকে বলুন তো, কথায় কথায় আমরা বলছি বিএসএফ। ঠিক আছে, বিএসএফ ক্রস করেছে, এখানে আজকে বিয়ে করছে, সন্তান হচ্ছে, এমএলএ হচ্ছে, প্রধান হচ্ছে, এবং স্কুল শিক্ষক হচ্ছে, এবং শুধু তাই নয়, এসএসসি চাকরিগুলো পর্যন্ত পেয়ে যাচ্ছে। মুর্শিদাবাদের 6 জন ধরা পড়েছে। আমি আপনাদের আজকে বলি একটা কথা, বাণিজ্য মেলা, আপনার প্রথম বাণিজ্য মেলা শুরু করেছেন সিঙ্গুর বলেছেন। আমি 22 দিন সিঙ্গুরে সেই আন্দোলনে ছিলাম। আমাদের মতো আরও 12-14 জন অফিসার ইনচার্জকে ওখানে নিয়ে গিয়েছিল। আমরা নিবিড়ভাবে, ওখানকার সাধারণ মানুষ নিবিড়ভাবে কিছু কৃষকদের সাথে আলাদাভাবে কথা বলেছিলাম। তারা খুব কান্না করত। সিঙ্গুর এলাকাটা দেখলে চোখ জুড়িয়ে যায়, দুফসল জায়গা, এবং তারা কি আনন্দে ছিল তারা এখানে। আজকে বাণিজ্য মেলা সম্পর্কে আপনি ওই ম্যাডাম বলছিল না, আমি দেখে বলে আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি, যারা দর্শক আপনারা একটু শুনে চমকে যাবেন। 2011 থেকে 2024-25 হচ্ছে 6 বার বাণিজ্য মেলা হয়েছে। 2022-এ ঘোষণা ছিল, শুনে নিন, 2022-এ ঘোষণা ছিল 3,42,000, আজকে 42,075 কোটি শিল্পপতিরা বিনিয়োগ করবেন। শুনে নিন, 137টা মৌ স্বাক্ষর হয়েছিল, ছেড়ে দিন। বাণিজ্য মেলা 21/11/2023 থেকে 22/11/23 কী হলো দেখুন, বেড়ে যাচ্ছে কীভাবে। 3,76,288 কোটি টাকার লগ্নি হবে। 188টা মৌ স্বাক্ষর, 400 জন ইন্টারন্যাশনাল ডেলিগেটস, 40টা দেশের প্রতিনিধি, 15টি দেশের রাষ্ট্রদূত।
আবার সৌরভ গাঙ্গুলিকে আবার দায়িত্ব দিয়েছে, ওটা ছেড়ে দিন। বাণিজ্য মেলা 2025 4 ফেব্রুয়ারি 4 লক্ষ কোটি টাকার লগ্নি কিভাবে বাড়ছে দেখুন। 1 লক্ষ চাকরি নাকি হয়েছে, কে বলেছেন? মিস্টার মুকেশ আম্বানি। এবার কি করেছে? এবার আবার একটা কমিটি করে দিয়েছে। আমি জানতে চাই, মিস্টার সৌরভ গাঙ্গুলিকে আমি কখনো অশ্রদ্ধা করি না, এত শিল্পপতি থাকতে স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে কি দিয়ে আজকে অ্যানাউন্সমেন্ট করতে হলো? কেউ কি দিয়ে পেলো না? মিস্টার কুণাল ঘোষও বলেছেন, একটা এক্সাম্পল আপনারা দেখান যেখানে আজকে হাজার হাজার ছেলে মেয়ে, আজকে অসহায় মানুষগুলো আজকে চাকরি পাচ্ছে। আমি আপনাদের আরও একটা কথা বলি, যে এই যে আপনারা হিন্দু মুসলিম করছেন, আপনি জানেন তো গত 3 বছর আগে ক্যালকাটা কর্পোরেশন থেকে একজন মানে কাউন্সিলর বলছিলেন যে সমস্ত ভারতের সমস্ত জায়গাতে কসমোপলিটন এলাকার 22% ফুটপাথ থাকে। আরে অ্যাক্সিডেন্ট তো হবেই, কারণ কলকাতায় মাত্র ফুটপাথ হচ্ছে 7%। গিয়ে দেখে আসুন ফুটপাথগুলো আজকে কীভাবে দখল করছে এবং কারা দখল করছে। আপনি স্পেসিফিক মেটিয়াপুরুজ, রাজারভাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখুন কিভাবে ফুটপাথগুলো দখল করছে, কারা দখল করছে। প্লাস আরও আমি বলে দিচ্ছি, এই যে কিলার লিটারি লটারিটা শুরু হচ্ছে, আপনি দেখে আসুন কারা করছে। এবার আপনাদের বলি, মাল্টি স্টোরিড বিল্ডিং কারা করছে? খুব বাঙালি করছেন। বস্তিগুলো আজকে দীর্ঘদিন ধরে যারা গরিব মানুষগুলো ছিল, হঠাৎ আগুন লেগে যাচ্ছে। আগুন লাগার পরে ওখানে একটা ঘেরাও হয়ে যাচ্ছে, ওখানে পুলিশ পোস্টিং দিয়ে বলছে এটা গভর্নমেন্ট প্রপার্টি, অতএব এখানে যদি ঢোকেন 144 ডিক্লেয়ার করা আছে, অ্যারেস্ট করা হবে। এবার আমি বলতে চাচ্ছি, বিগত আজকে 2 বছর ধরে কলকাতাতে যত বস্তি এলাকাগুলো আগুন লেগেছে, আগামী দিনে দেখবেন কত বড় একটা স্কাম আপনার খুঁজে পাবেন। এবার আপনাকে সরকারি প্রপার্টি বলে আমার একটা জিনিস মনে পড়ছে, সরকারি প্রপার্টি, সরকারি জমি, সরকারি মাঠ, সরকারি ক্ষেত, সরকারি স্কুল ধীরে ধীরে কাদের কুক্ষিগত হচ্ছে সেটাও আমার মনে হয় কি বলা দরকার, আলোচনা করা দরকার। আমার এই মুহূর্তে মনে পড়ছে আমাদের সব থেকে বড় যে কভারেজ ছিল সন্দেশখালী গত বছর, সেখানে আমার মনে পড়ছে একের পর এক সরকারি জমি, সরকারি মাঠ, সরকারি স্কুল, সেগুলো সমস্ত শেখ শাহজাহান এবং তার দলবলরা অকুপাই করে রেখে দিয়েছিল। এটা শুধুমাত্র একটা জায়গার ক্ষেত্রে নয় স্যার, এটা সমস্ত জায়গার ক্ষেত্রে। সরকারি প্রপার্টি হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সরকারি জমি অন্য কারোর হয়ে যাচ্ছে, কুক্ষিগত অন্য লোকেরা করছে। আপনি নিজে বলছেন যে চাকরি নেই, বেকারত্ব বাড়ছে, অথচ আপনি জানেন এখানে প্যারালালি অন্য ধরনের এমপ্লয়মেন্ট চলছে, অন্য ধরনের রাজনৈতিক দল তৈরি হচ্ছে। আপনি নিজে একবার বলছিলেন যে কী ধরনের গ্রুপ, কী ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, কী ধরনের সংগঠন তৈরি হচ্ছে যারা নাকি পশ্চিমবঙ্গকে একটা আলাদা দেশ হিসেবে দেখতে চায়, সেরকম জিনিস তৈরি হচ্ছে। এমপ্লয়মেন্ট চলছে, রীতিমতো রিক্রুটমেন্ট চলছে, তাদের সেখানে নির্দিষ্ট টাকার বিনিময়ে তারা সেখানে জয়েন করছে, আলাদা করে সংগঠন তৈরি হচ্ছে। এই ফান্ডগুলো আসছে কোত্থেকে, কাদের হাতে যাচ্ছে? আজ থেকে আপনাদের এখানে 6 মাস আগে আমি বলে গেছিলাম একটা বৃহৎ বাংলা তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র চলছে, এবং তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কি অনুপ্রবেশকারীদের হেল্প। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।